সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। শুরু হলো আমাদের জিকে ব্যাচের ক্লাস। কালকে রুটিন পেয়ে যাবেন, যেহেতু আজকে শুরু হওয়ার কথা ছিল। আজকে আমরা নির্ধারিত টাইমে বা যখন শুরু হওয়ার কথা ঠিক তখনই কিন্তু আমরা শুরু করে দিয়েছি। আমার একটা বদনাম আছে গত কয়েক মাস ধরে, সেটা হচ্ছে কোর্সটা কন্টিনিউ, মানে কোর্স শেষ করি বাট কনসিস্টেন্সি ব্রেক করার একটা বদনাম আমার আছে। প্রথমে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, নানান জটিলতার কারণে আমার এই ধরনের প্রবলেম হয়েছে। তো এই ব্যাচে যারা আছেন তাদেরটা ঠিক রেখে আমি অন্য অন্য সব কাজ করব, এটা কনফার্ম থাকতে পারেন। এই ব্যাচটা ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। টোটাল ক্লাস আমি ফেব্রুয়ারির মধ্যে শেষ করব। মাসে কমপক্ষে 20টা ক্লাস হবে। সবাই একটু জয়েন করুক, যেহেতু প্রথম ক্লাস। আমরা জাস্ট টাইমেই ক্লাস শুরু করব, কোনো লেট করব না এরপর থেকে। প্রথম ক্লাস, একটু সুযোগ দেই সবাইকে। মাসে কমপক্ষে 20টা ক্লাস হবে। আমি সাউন্ড চেক করে নিলাম, আমি দেখতে পাচ্ছি সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, তারপরেও আপনারা বলতে পারেন ভালো মন্দ, সাউন্ড ঠিক বেঠিক। আমরা আজকে প্রথম যে ক্লাসটা করব, ওকে, আমরা আজকে আন্তর্জাতিক বিষয়গুলি ক্লাস করব। সবাই খাতায় লিখে ফেলবো, আমরা বিলম্ব করব না। মানচিত্র, বিশ্ব মানচিত্র লিখে ফেলবো। বিশ্ব মানচিত্র এর আগেও যারা ক্লাস করেছেন আজকে দেখতে পাবেন। আমরা যদি এমন কিছু হয় যে পরীক্ষা মার্চে হয়ে যাবে, যদি এরকম কিছু হয়, হুম, 1 মিনিট সময় নিব আমরা। হ্যাঁ, 1 মিনিট সময় নেব। যদি মার্চে পরীক্ষা হয় আর না হয়, যাই ঘটুক, আমরা ফেব্রুয়ারিতে ক্লাস শেষ করব। যদি পরীক্ষা মার্চে হয়ে যায় ভালো কথা, আমরা এগিয়ে, আমরা কোর্স কমপ্লিট হয়ে গেল। আর যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে আরো কিছু অ্যাডভান্স লেভেলের কিংবা ডিপ লেভেলের কিছু আমরা রিভিশন দিব। আশা করি এবার সৃষ্টিকর্তা যদি আমাকে সুস্থ রাখে, আমি যদি জীবিত থাকি, আপনাদের সাথে আমার ওয়াদা বরখেলাপ হবে না। এর আগেও যারা ভর্তি হয়েছিলেন, অনেক বিলম্ব করেছি, তাদের কাছে আমি টিচার হিসেবে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। আর কখনোই এইগুলো হবে না। আসলে আপনাদেরকে নিয়েই আমার জীবন, আমাদের মতো টিচারদের জীবন। আপনাদের ভালো সার্ভিস না দিলে, আপনারাই মার্কেটে আমাদেরকে উঠিয়ে দেন। আপনারাই হচ্ছে মার্কেটে আমাদেরকে ডুবাই দেন। তো ডুবতে কে চায় বলেন? কেউই ডুবতে চায় না, আমরা ডুবতে চাই না। আমার একটা সময় খুব সুনাম ছিল পড়ানো, মনোযোগ, কনসিস্টেন্সি সবকিছুর প্রতি। আমি মাঝখানে একটা প্রতিষ্ঠানে গিয়ে আমার সবকিছু ব্রেক হয়ে যায়। আমি আর্থিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হই, মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত হই। এই জায়গা থেকে উঠে আসতে আমার বেশ সময় লাগলো। তো আজকে প্রথম নতুন বছর, প্রথম দিন আজকে 2024 সাল। এই বছরের শুরুর দিন আপনাদেরকে ওয়াদা করতেছি, কমিটমেন্ট করতেছি, আপনাদের জিকেতে 55 থেকে 60 পাওয়ার জন্য 70 মার্কের মধ্যে যত সহযোগিতা আছে, যত ধরনের যা কিছু দরকার আমি করব। আশা করি আপনারা 55 থেকে 60ই পাবেন। আমার কথাগুলো সুন্দর করে নোট করবেন, ক্লাসগুলো সুন্দর করে নোট করবেন। আমরা শুরু করে দিই। সবাই খাতায় লিখি, লেকচার 1, বিশ্ব মানচিত্র। বিশ্ব মানচিত্র আমাকে একটু করতে হচ্ছে, যেহেতু আজকে অনেকে আবার জয়েনিং করতে পারে নাই। একটু লিংকটা দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে অনেকে আবার জয়েনিং করতে পারে নাই, একটু লিংকটা দিয়ে দিচ্ছি।
একজনকে শুধু একটা লিঙ্ক দিয়ে শুরু করব ক্লাসটা। হ্যাঁ, লিঙ্কটা চাচ্ছে তো, ওকে অ্যাড করা হয় না, যেহেতু প্রথম দিন এটা ঘটতেছে, এরপর থেকে কিন্তু এটা হবে না। আন্তর্জাতিক বিষয়গুলিতে আমি কথা বলতে থাকি, আপনারা শুনতে থাকেন। আন্তর্জাতিক বিষয়গুলিতে 20 মার্ক। এই 20 মার্কের মধ্যে যত কঠিন হোক না কেন 15+ পাওয়া সম্ভব, যদি আমরা সেই 15+ মার্ক গুছিয়ে পড়তে পারি। যে জায়গা থেকে প্রশ্নগুলো হয় সেই জায়গায় আমি পড়াবো, অতিরিক্ত কোনো অংশ আপনাদেরকে আমি পড়াইতে ইচ্ছুক না। অতিরিক্ত অংশ পড়াবো না, অতিরিক্ত অংশ পড়িয়ে আপনাদের কালক্ষেপণ করব না। আমি বলি যে যত কঠিন প্রশ্নই হোক না কেন আপনি কিন্তু 20 মার্কের মধ্যে 15 কমপক্ষে পাবেন, এরকম করে কিন্তু আপনাকে পড়ানো হবে। বুঝছো? মার্কের মধ্যে আজকে শুরু করছি। হ্যাঁ, অনেক হয়েছে কমেন্টস। ওকে, দেশের নামগুলো মুখস্থ করাবেন স্যার? আচ্ছা, ঠিক আছে, দেশের নাম পড়তে চান, যা পড়তে চান। আমরা প্রথমেই লিখবো আজকে মহাসাগর। সবাই খাতায় লিখি মহাসাগর। লেখেন, চারদিকে বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলা হয়। চারদিকে বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলা হয়। এটাও আসতে পারে পরীক্ষায়, হ্যাঁ, যে মহাসাগর কি। পৃথিবীতে লিখে নিবেন মহাসাগর 5টি। 1 নম্বরে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর বা মহাসাগর, দক্ষিণ বা অ্যান্টার্কটিক মহাসাগর। এই 5টা হচ্ছে পৃথিবীতে মহাসাগর। আমরা যদি এর অবস্থান দেখি তাহলে আমরা যদি দেখবেন যে এই যে পৃথিবীর মানচিত্রটা, এই যে বোর্ডের মতো না, কিন্তু পৃথিবীর মানচিত্রটা হচ্ছে গোল। অর্থাৎ পৃথিবীটা হচ্ছে এই যে এরকম, ধরেন এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, ধরেন এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। কেমন? উপরে লিখে ফেলছি, আচ্ছা এখানে লিখি, এটা হচ্ছে পৃথিবী। এটার উপরেও একটা ক্লাস নেব। এই ক্লাসটা মূলত আমার ভূগোলের ক্লাস। এখান থেকে বিজ্ঞানে প্রশ্ন আসে, ভূগোলে আসে, আন্তর্জাতিকে প্রশ্ন আসে। এই একটা ক্লাস থেকে প্রায় 1টা থেকে 2টা বা কখনো কখনো 3টা প্রশ্ন আসে। আমরা পৃথিবীর এই যে উপরিভাগ, এই ভাগ নিয়ে আজকে কথা বলতেছি। আমরা যদি এখানে দেখি যে মানচিত্রের এই অংশে আমরা দেখতে পাবো প্রশান্ত মহাসাগর। আর একটু ডানে যাবে, ওকে, অথবা আমরা পুরো বোর্ডটাই নিয়ে নিই। হ্যাঁ, পুরো বোর্ডটা নিয়ে নিই, যেহেতু মানচিত্রের ক্লাস সেহেতু বুঝতে সুবিধা হবে আমাদের সবারই। ওকে, ডান। তাহলে বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে মানচিত্র দেখা শেখার জন্য, আর একটা হচ্ছে তথ্যগুলো নেওয়া। আপনার পিলির জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তথ্যগুলো নেওয়া, আর পরবর্তী ধাপগুলোর জন্য আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে মানচিত্রটাকে ভালো করে শেখা। আমরা যদি দেখব এইখানে একটা মহাসাগর আছে, এটার নাম মূলত প্রশান্ত মহাসাগর। আবার আমরা যদি মানচিত্রের এই দিকেও যাই তাহলেও দেখতে পাবো প্রশান্ত মহাসাগর। আজকে ক্লাসটা জোস, এবং এই ক্লাস থেকে আপনি প্রশ্ন কমন পাবেন। একটু যদি মনোযোগ সহকারে শোনেন। আমরা সবাই খাতায় শিরোনাম করব প্রশান্ত মহাসাগর, সবাই শিরোনাম করব প্রশান্ত মহাসাগর, খাতায় সবাই শিরোনাম করব প্রশান্ত মহাসাগর। ওকে, একটু মাঝে মাঝে একটু হাই হুই দিয়েন আপনারা যে ডান হয়েছে, ওয়েট,
একটু আস্তে, একটু ধীরে, একটু স্পিডি, যাই হোক একটু ইয়ে দিয়েন। হ্যাঁ, তো লিখবেন এটি পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম, দীর্ঘ, প্রশস্ততম, বৃহত্তম ও গভীরতম মহাসাগর। কি কি বলেছি? প্রশস্ততম, বৃহত্তম ও গভীরতম মহাসাগর। প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম, বৃহত্তম ও গভীরতম মহাসাগর। এই যে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যার গড় গভীরতা, গড় গভীরতা 11,033 মিটার। গড় গভীরতা 11,033 মিটার, যার গড় গভীরতা কত ভাই? 11,033 মিটার। এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। এটা কি? পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। দেখেন, যদি পরীক্ষায় আসে পৃথিবীর গভীরতম স্থানের নাম কি, আমরা উত্তর দিব মারিয়ানা ট্রেঞ্চ। যদি পরীক্ষায় আসে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি, আমরা উত্তর দিব মারিয়ানা ট্রেঞ্চ। যদি পরীক্ষায় আসে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা কত, গড় গভীরতা কত, আমরা উত্তর দিব 1033 মিটার। তাহলে প্রশান্ত মহাসাগর নিয়ে কিছু তথ্য আমি বলে ফেলেছি। দেখেন, প্রশান্ত মহাসাগর নিয়ে কিছু তথ্য অলরেডি আমি বলেছি। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চের গড় গভীরতা 11,033 মিটার। ওকে, পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, যদি ক্লিয়ার হন এই পর্যন্ত, প্রশান্ত মহাসাগর নিয়ে আমাদের আরো তথ্য আছে। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, পৃথিবীর বৃহত্তম দ্বীপ মানে অন্তরীপ, গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় রিফের নাম কি? গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগর দেখতে বৃহদাকার ত্রিভুজ আকৃতির, বৃহদাকার ত্রিভুজ আকৃতির, বৃহদাকার ত্রিভুজ আকৃতির। আমি তিনটা তথ্য আপনাদেরকে দিয়েছি, তিনটা লাইন দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে পৃথিবীর প্রশস্ততম মহাসাগর কোনটা? প্রশান্ত। পৃথিবীর বৃহত্তম কোনটা? প্রশান্ত। পৃথিবীর গভীরতম কোনটা? প্রশান্ত। পৃথিবীর গভীরতম স্থান কোনটা? মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা কত? 11,033 মিটার। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা? গ্রেট ব্যারিয়ার দ্বীপ। গ্রেট ব্যারিয়ার দ্বীপ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে অবস্থিত। প্রশান্ত মহাসাগর দেখতে বৃহদাকার ত্রিভুজের মতো, অর্থাৎ সবচেয়ে বড় ত্রিভুজ আকৃতির। যেমন ভারত মহাসাগরও ত্রিভুজ আকৃতির, কিন্তু প্রশান্ত মহাসাগরের মতো এত বড় না। সবচেয়ে বড় বা সবচেয়ে বৃহদাকার ত্রিভুজ আকৃতির মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে দেখেন, এক নাম্বারটা আমাদের শেষ। এক নাম্বার শেষ হলে ডান লেখেন। প্রশান্ত মহাসাগর শেষ হলে ডান লিখবেন। প্রশান্ত মহাসাগর শেষ হলে ডান লিখবেন। প্রশান্ত মহাসাগর শেষ হইলে ডান লিখবেন সবাই। প্রশান্ত মহাসাগর শেষ হইলে ডান লিখবেন। আমরা প্রশান্ত শেষ করেছি, প্রশান্ত মহাসাগর শেষ করেছি, ডান লিখবেন দয়া করে। হ্যাঁ, পৃথিবীর ঠিক এখানে দেখবেন আর একটা মহাসাগর, যার নাম আটলান্টিক মহাসাগর। তাহলে আমরা 2 নম্বরে লিখব আটলান্টিক মহাসাগর। এই যে এইটাকে শিরোনাম করব আমরা এখন, আটলান্টিক মহাসাগরকে শিরোনাম করব। আটলান্টিক মহাসাগরকে শিরোনাম করব সবাই। আচ্ছা, আটলান্টিক মহাসাগর নিয়ে প্রথম যে তথ্য সেটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, মানে সেকেন্ড লার্জেস্ট ওশিয়ান।
দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। একটু খেয়াল করেন, আটলান্টিক মহাসাগর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এই মহাসাগরটা দেখতে হচ্ছে এস আকৃতির, ইংরেজি এস বর্ণ আকৃতির লিখবেন। এটি দেখতে ইংরেজি বর্ণ এস আকৃতির, এটি দেখতে ইংরেজি বর্ণ এস আকৃতির। এর গভীরতম স্থানের নাম পুয়ের্তো রিকো। পুয়ের্তো রিকো, পুয়ের্তো রিকো। এর গভীরতম স্থানের নাম কি? গভীরতম স্থানের নাম হচ্ছে পুয়ের্তো রিকো। খেয়াল করেন, এর গভীরতম স্থানের নাম হচ্ছে পুয়ের্তো রিকো। এটা এরকম এস আকৃতির মহাসাগর, বুঝতে পেরেছেন? এস আকৃতির মহাসাগর। তাহলে দেখেন, আটলান্টিক মহাসাগর কিন্তু শেষ। আমি বেশি তথ্য দিব না, যা আসবে পরীক্ষায় সেই তথ্যই দিব। অল্প প্রস্তুতি, স্মার্ট প্রস্তুতি, এই গোছানো প্রস্তুতি দিয়েই আপনার বিসিএসটা হয়ে যাবে। একটু খেয়াল করেন, তাহলে আমরা যদি আটলান্টিক মহাসাগরটা দেখি, এরপরে আমরা দেখব ভারত মহাসাগর। এরপরে দেখব ভারত মহাসাগর। ভারত মহাসাগর থেকে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে গভীরতম স্থান। গভীরতম স্থানের নাম হচ্ছে সুন্ডা ট্রেন্স। ভারত মহাসাগরের গভীরতম স্থানের নাম হচ্ছে সুন্দা ট্রেন্স। ভারত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি? সুন্দা ট্রেন্স। আমরা ভারত মহাসাগরের অবস্থান দেখাবো, এইটুকু লেখা মুছে ফেললেই দেখাবো। দেখেন, ভারত মহাসাগরের গভীরতম স্থানের নাম সুন্দা ট্রেন্স। এই যে 4 নম্বরে আছে উত্তর বা আর্কটিক, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর, পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর। এর গভীরতম স্থানের নাম হচ্ছে আর্কটিক বেসিন। আর্কটিক বেসিন। আর এই যে দক্ষিণ মহাসাগর নিয়ে একটাই তথ্য পড়বো আমরা, সেটা হচ্ছে গভীরতম স্থান অ্যান্টার্কটিক বেসিন। অ্যান্টার্কটিক বেসিন। খেয়াল করেন, আমরা কিন্তু মোটামুটি 5টা মহাসাগর সম্পর্কে সংক্ষেপে তথ্য জেনেছি। আমি আরেকবার রিপিট করব, আপনারা কষ্ট করে একটু মিলাই নেবেন। আমরা প্রশান্ত মহাসাগরে লিখেছিলাম এটি বৃহত্তম, গভীরতম, প্রশস্ততম মহাসাগর। প্রশান্ত মহাসাগর দেখতে বৃহদাকার ত্রিভুজের মতো। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ, যা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান, যার গভীরতা 11,033 মিটার। প্রশান্ত মহাসাগরের পরে আমরা যেটা লিখেছি আটলান্টিক মহাসাগর, দেখতে ইংরেজি এস আকৃতির। আটলান্টিক মহাসাগর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থানের নাম হচ্ছে পুয়ের্তো রিকো। এরপরে ভারত মহাসাগর লিখেছি, যার গভীরতম স্থানের নাম হচ্ছে সুন্দা ট্রেন্স। উত্তর বা আর্কটিক মহাসাগর, যার গভীরতম স্থানের নাম হচ্ছে আর্কটিক বেসিন। দক্ষিণ বা অ্যান্টার্কটিক মহাসাগর, যার গভীরতম স্থানের নাম হচ্ছে অ্যান্টার্কটিক বেসিন। মহাসাগর নিয়ে আলোচনা শেষ।
দেখেন, সাগর নিয়ে আপাতত আলোচনা শেষ, যা লিখেছি বোর্ডে এইটুকু। এরপরে হচ্ছে ভেতরে ভেতরে আমরা আলোচনা করব। একটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সাগর দক্ষিণ চীন সাগর, পৃথিবীর গভীরতম সাগর ক্যারিবিয়ান সাগর, পৃথিবীর বৃহত্তম স্থল বেষ্টিত সাগরের নাম ভূমধ্য সাগর। যে সাগরে মাছ নেই। জর্ডান সাগর। যে সাগরে সহজেই গা ভাসিয়ে থাকা যায়। বাল্টিক সাগর। একটু লিখে নেবেন, এইটুক লেখা হলে ডান লিখবেন। এইটুক লেখা হলে ডান লিখবেন। এইটুকু লেখা হলে ডান লিখবেন। আজকে এত তথ্য যার উপরে এই ব্যাকগ্রাউন্ড মানে গ্রাউন্ডের উপরই আন্তর্জাতিক দাঁড়ানো। আন্তর্জাতিক বুঝতে হলে আজকে ক্লাস আপনাকে করতে হবে, ভালো করে করতে হবে আজকে ক্লাস। উপসাগর বলে, তিন দিকে স্থল, একদিকে জল। এর ইংরেজি হলো বে বা গাল্প। যেমন বৃহত্তম উপসাগর মেক্সিকো উপসাগর। এশিয়ার বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর।
এইটুকু লেখেন। আমরা মহাসাগরের পর সাগর, তারপরে উপসাগর লিখলাম। মহাসাগরের পরে সাগর লিখেছি, তারপরে উপসাগর লিখেছি। খুব ঠান্ডা মাথায় আমরা খুব সুন্দর করে জায়গাগুলো আগানোর চেষ্টা করব। এইটুকু লেখা হলে ডান লেখেন, এইটুকু লেখা হলে ডান লিখবেন। সবাই সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে, হ্যাঁ, লাইভ থাকতে হবে সবাইকে। ওকে, এখন দেখেন আমরা 3টা মহাসাগর আপনাদেরকে দেখিয়েছিলাম মানচিত্রে। ভারত মহাসাগর হচ্ছে এই জায়গায়, আর উত্তর বা আর্কটিক হচ্ছে এইখানে। মানে মানচিত্রে ক্লাস তো, বোর্ডের সেট আপ। আচ্ছা, বুঝে নেন, হ্যাঁ, এই হলো উত্তর দিক। এই যে উত্তর বা আর্কটিক মহাসাগর। ওকে, আচ্ছা, এবার আসেন এদিকে গেলে দেখবেন দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিক মহাসাগর। দেখেন আমরা 5টা মহাসাগরের অবস্থান পেয়েছি। আমরা সাগর সম্পর্কে জেনেছি, আমরা উপসাগর সম্পর্কে জেনেছি। আমরা এখন যে জায়গাটা জানবো সেটা হচ্ছে আরো কিছু জায়গা জানবো, যেমন খাল, প্রণালী, হ্রদ, এইগুলো জানবো। আমরা একটু তথ্য লিখে রাখি যেগুলো নিয়ে বেশি আলোচনা নাই, যেমন হ্রদ, হ্রদের ইংরেজি হচ্ছে লেক। আমরা একটু লিখে রাখবো পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান। মানচিত্রে দেখবেন লেখা আছে কাস্পিয়ান সাগর। পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল। পৃথিবীর গভীরতম বৈকল। পৃথিবীর বৃহত্তম উপসাগর বে অফ বেঙ্গল নাসার। মনে রাখবেন, যেগুলো গাল্প এগুলো বৃহৎ আকারের, যেগুলো বে এগুলো ক্ষুদ্র আকারের। বঙ্গোপসাগর হচ্ছে বে, বে অফ বেঙ্গল। মেক্সিকো গাল্প, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম জায়গায় ভুল দেওয়া আছে, এটা পড়া যাবে না। ওকে, এটা ভুল দেওয়া আছে। তাহলে পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান, পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল। একটু লিখে রান। আমরা কিছু জিনিস দেখাবো, যেহেতু বোর্ড ছোট তো কিছু জিনিস নালে পরে লিখে ফেললে আর লেখার জায়গা পাবো না। একটু লিখে দিচ্ছি বেসিক তথ্যগুলো, এগুলো নোট করেন, এরপরে আর্ট করে দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে। দেখেন, হ্রদ লিখছেন সবাই? হ্রদ লেখা হয়ে গেলে লিখবেন জলপ্রপাত। জলপ্রপাত লেখেন পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নাম হচ্ছে নায়াগ্রা। নায়াগ্রা, নায়াগ্রা অবস্থিত হচ্ছে কানাডা প্লাস ইউএসএ। নায়াগ্রা অবস্থিত হচ্ছে কানাডা প্লাস ইউএসএ। আর যদি বলে যে পৃথিবীর উচ্চতম, তাইলে দিবেন অ্যাঞ্জেল।
অ্যাঞ্জেল হচ্ছে ভেনিজুয়েলাতে অবস্থিত। অ্যাঞ্জেল হচ্ছে ভেনিজুয়েলাতে অবস্থিত। ঠিক আছে। জলপ্রপাত হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা, কানাডা প্লাস ইউএসএ। পৃথিবীর উচ্চতম হচ্ছে অ্যাঞ্জেল, এটা ভেনিজুয়েলাতে অবস্থিত। ওকে, দেখেন ক্লিয়ার হয়ে নেন এই জায়গাটায়। হ্রদ আর জলপ্রপাত দুইটা তথ্য আপনাদেরকে আমি দিয়েছি, এই জায়গাটা সবাই ক্লিয়ার হয়ে নেবেন। সবাই সবাই লেখা হয়ে গেলে একটু ডান লেখেন, লেখা হয়ে গেলে ডান লেখেন। মনে রাখবেন প্রথম দুইটা ক্লাস আন্তর্জাতিকের এই ভিত্তির উপরে অনেক কিছু দাঁড়ানো। এই ক্লাসগুলো মিস করবেন না, কেউ লাইভ ক্লাস মিস করবেন না, কোনোভাবেই কেউ লাইভ ক্লাস মিস করবেন না। কালকেও ক্লাস হবে, আমি রুটিন দিয়ে দিব। ঠিক আছে, আশা করি 5 তারিখ পর্যন্ত এভরিডে হবে। 6-7 হয়তো নির্বাচনের জন্য, 6-7-8 হয়তো নির্বাচনের জন্য নেওয়া হবে না, বাট এই চেষ্টা করবো 8 তারিখে নেওয়ার জন্য। সবকিছু পরিস্থিতি বুঝে আর কি, না হলে এই টানা 5 দিন চলবে। দেখেন আমরা লিখব খাল। খাল থেকে আমরা কয়টা খাল পড়ব? একটা হচ্ছে পানামা খাল, আর একটা হচ্ছে সুয়েজ খাল, আর একটা হচ্ছে গ্র্যান্ড খাল। এই কয়টা আমরা পড়ব, পানামা খাল, সুয়েজ খাল, গ্র্যান্ড খাল। পানামা খাল নিয়ে লিখব এটা পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল, গভীরতম খাল। এটা নিয়ে লিখব আমরা উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে এই খালটা। খালটার দুইটা কাজ করছে, একটা উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে, আর একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর যুক্ত করেছে। এই যে একটু দেখাই আমি আপনাদেরকে, এই জায়গাটায় দেখবেন আলাস্কা আছে, এই জায়গাটায় হচ্ছে কানাডা, এই জায়গায় হচ্ছে ইউএসএ, এখানে হচ্ছে মেক্সিকো, পানামা, এল সালভেদর, গুয়েতেমালা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া, বেলিজ, এই রাষ্ট্রগুলো এখানে। এখানে হচ্ছে কিউবা, এই দিক দিয়ে হচ্ছে আপনি পাবেন ডোমিনিকা, ডোমিনিকা প্রজাতন্ত্র লিখতে হবে না, হ্যাঁ, বারমুডা, বাহামা, বাহামা দ্বীপপুঞ্জ, কিউবা, পুয়ের্তো রিকো, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্স, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তারপরে জ্যামাইকা, এই রাষ্ট্রগুলো এখানে পাবেন। ঠিক এই জায়গাটা হচ্ছে মেক্সিকো উপসাগর, মেক্সিকো উপসাগর মনে রাখবেন। আজকে যে মানচিত্রের ক্লাস করেছেন, করবেন, আপনার জীবনে আপনি এরকম মানচিত্রের ক্লাস করেন নাই, বাকি জীবনে বাংলাদেশের কোনো টিচারের কাছ থেকে মানচিত্রের ক্লাস এইভাবে করতে পারবেন না, চ্যালেঞ্জ করলাম। ঠিক আছে, অহংকার করতেছি না, বললাম। ঠিক আছে, এইটা হচ্ছে মেক্সিকো উপসাগর। এই উপসাগরটা গিয়ে মিশছে আটলান্টিক মহাসাগরের সাথে। এই অবস্থান, এইটা হচ্ছে সাউথ আমেরিকা মহাদেশ। ঠিক এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানামা খাল। এটা কি?
পানামা খাল। এখান থেকে, এই খাল থেকে আসা সবচেয়ে বেশি প্রশ্ন, এটি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। দেখেন, এখান থেকে এই পর্যন্ত উত্তর আমেরিকা, এটি কি নর্থ আমেরিকা, এবং এখানে 23টা দেশ আছে। কয়টা? 23টা দেশ আছে, 23। নর্থ আমেরিকা। এই যে সাউথ আমেরিকায় 12টা দেশ আছে। এই 23 আর 12, এই 35টা দেশকে, এই যে এখানে উত্তর আমেরিকা, এখান থেকে এই পর্যন্ত দক্ষিণ আমেরিকা, টোটালটাকে পৃথক করছে পানামা খাল। এই যে উত্তর আমেরিকা, এই যে দক্ষিণ আমেরিকা, এই যে প্রশান্ত মহাসাগর, এই যে আটলান্টিক মহাসাগর যুক্ত করেছে। দেখেন পানামা খাল বুঝতে পেরেছেন আপনারা? একটু দেখেন তো পানামা খাল বুঝতে পেরেছেন কিনা। মানচিত্র আঁকার দরকার নাই, এই চেষ্টা করেন। পিওর হইতে হবে না, আমারও যে সব জায়গায় পিওর হয় ব্যাপারটা তা না। পিওর হইতে হবে না, বুঝলে হইছে, নাহলে গুল্লা গুল্লা দেন। আজকে তো পুরো পৃথিবীটাই দেখাবো, সাথে থাকেন। বলছি তো, জীবনে মানচিত্রের ক্লাস এভাবে করেন নাই আমার কাছে ছাড়া, জীবনে আর করবেনও না এইভাবে। এই যে এই জায়গাটার নাম আলাস্কা, আলাস্কা নিয়েও আলাপ আছে, আলাস্কা। ঠিক আছে, ওকে। তাহলে পানামা খাল নিয়ে তথ্য শেষ। মানে তথ্য পানামা খাল নিয়ে আরো আছে। আচ্ছা, আর এক লাইন লিখে রাখেন, পানামা খাল চালু হয় 1914 সালে। বলা যায় না, চলে আসতে পারে। পানামা খাল চালু হয় 1914 সালে। পানামা খাল চালু হয় 1914 সালে। এবার আমরা লিখব সুয়েজ খাল। সুয়েজ খাল লেখেন, পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল। পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল। লেখেন, ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। লেখেন, 1869 সালে এটি চালু হয়। এটা 36তম বিসিএস এর প্রশ্ন। তারপরে লেখেন, 1956 সালে মিশর এটি জাতীয়করণ করে। এটা, এই যে 1956 সালে মিশর জাতীয়করণ করে, এটা যে অসংখ্য পরীক্ষায় আসছে, এজন্য রেফারেন্স দিলাম না। এইটা একটা পরীক্ষায় আসছে, রেফারেন্স দিলাম। এর ফলে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়। এই হলো সুয়েজ খাল নিয়ে তথ্য। আমরা সুয়েজ খাল দেখাবো, পানামা যেমন দেখালাম, সুয়েজ খালও দেখাবো। আমি জায়গাটা ফাঁকা রাখতেছি যেন লিখতে পারি তথ্য। খেয়াল করেন আপনারা একটু, সুয়েজ খাল নিয়ে যে তথ্য লিখেছি এর বাইরে প্রশ্ন হবে না, এর বাইরে প্রশ্ন হবে না, টেনশন করার কোনো কারণ নাই। এইটুকু সুন্দর করে লেখেন। আর গ্রান খাল নিয়ে যে তথ্যটা আমরা একটু লিখবো, গ্রান খাল এখানে লিখি, পৃথিবীর দীর্ঘতম, আরে কি লিখি, প্রাকৃতিক খাল। দীর্ঘতম, ওটা কৃত্রিম, এটা প্রাকৃতিক খাল। সাধারণত কৃত্রিম হয়, প্রাকৃতিক হয় না। প্রাকৃতিক খাল 1770 কিলোমিটার দীর্ঘ। এরপরে লেখেন, এটি চীনে অবস্থিত। এটি চীনে অবস্থিত। তাহলে সুয়েজ খাল, গ্র্যান্ড খাল দুটি হয়ে গেল আমাদের। আমার পড়ানোর স্টাইল একটু আলাদা, আপনি দেখবেন। এই যে পশ্চিম দিক থেকে শুরু করছি, পূর্ব পর্যন্ত সবই দেখাবো আজকে। দ্বিতীয় ক্লাসে আবার পশ্চিম দিক থেকে পূর্ব দিক আরেকবার দেখাবো।
এরপরে তৃতীয় ক্লাসে আমরা এশিয়ার দেশগুলো পড়বো, ব্যক্তিগুলো পড়বো, তারপরে আফ্রিকা, তারপর ইউরোপ, তারপরে আবার আমেরিকার দেশ, তারপরে ওশেনিয়ার দেশ, এগুলো পড়বো। এগুলো পড়ার পরে কি হবে, এর বৈশ্বিক ইতিহাস পড়বো, যুদ্ধ, বিপ্লব, চুক্তি, দুইটা ক্লাস বা একটা ক্লাসে শেষ করব। তারপরে কি করব, সংগঠনগুলো পড়বো। তারপরে কি পড়বো, তারপরে পরিবেশগত ইস্যু ও কূটনীতি পড়বো। তারপরে সাম্প্রতিক তথ্য পড়বো, আন্তর্জাতিক শেষ। বুঝতে পেরেছেন? এত চমৎকার ভাবে আপনি শুধু আপনার এই খাতাটা রাখেন, আপনার কাছে কোনো বই না থাকুক, যদি বই থাকে, যদি আমার বইটাও আপনার কাছে থাকে আন্তর্জাতিক বিষয় বলি, জাস্ট প্রিভিয়াস কোশ্চেন গুলো পড়ে ফেলেন, আর কিচ্ছু লাগবে না। দেখেন, এটুকু লেখা শেষ হলে একটু ডান লেখেন কষ্ট করে। এইটুকু শেষ হলে একটু ডান লিখবেন কষ্ট করে, ডান লিখবেন কষ্ট করিয়া, ডান লিখবেন। ওকে, এবার আমি সুয়েজ খালটা আপনাদেরকে একটু দেখাইতে চাই। সুয়েজ খাল দেখেন, আমরা যদি এই জায়গা থেকে এইটুকু যদি চিন্তা করি, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এখানে 48টা দেশ আছে। এইটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এখানে 54টা দেশ আছে। দেখেন, এই জায়গাটা হলো লোহিত সাগর, এই জায়গাটা হচ্ছে এডেন উপসাগর। দেখেন, এই জায়গাটা একটা রাষ্ট্র আছে, এর নাম হলো মিশর। মিশর, ঠিক আছে? এটা হিলের মতো, হ্যাঁ, এটা হলো ইতালি, এটা পরে আলোচনা করব। এটা হলো এশিয়া মহাদেশ। এটা হলো রাশিয়া। সব দেখা যাবে না যেহেতু, হ্যাঁ, এটা রাশিয়া দেখালাম। ওকে, এটা রাশিয়া। পুরোটা আসবে না, বোর্ডে জায়গা নাই তো, পুরোটা আসবে না, দেখালাম। ধরে নেন এই উত্তর দিকে, এদিকে পুরোটাই রাশিয়া, এটা রাশিয়া। ঠিক আছে, দেখি পুরোটা আনা যায় কিনা, একটু চেষ্টা করি, আনা গেলে ভালোই হবে। না, খুব বাজে দেখা যাচ্ছে। ওকে, যতটুকু হয়েছে এনাফ। দেখেন, রাশিয়া, তাইলে এই যে ইসরায়েল, ফিলিস্তিন এগুলো আছে, তুরস্ক আছে, তুরস্ক, তুরস্ক, ইস্তাম্বুল আছে, যাই হোক, এই যে একটা মিশরের কোল ঘেঁষে একটা খাল গেছে, এটা এসে মিলছে, এটা মিলছে লোহিত সাগর, আর এই সাগরটার নাম হচ্ছে ভূমধ্য সাগর। এই সাগরটার নাম হচ্ছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগর যে মিশছে,
এটাও পরীক্ষার একটা প্রশ্ন, অসংখ্যবার আসছে। এটা আটলান্টিকে গিয়ে মিশছে। এই যে আটলান্টিক দেখতে পাচ্ছেন, এই পুরোটা আটলান্টিক, হ্যাঁ, এইটা আটলান্টিকে গিয়ে মিশছে, তাই না? তাহলে দেখেন ভূমধ্যসাগর মিশলো আটলান্টিকে, আর সুয়েজ খাল ভূমধ্যসাগর থেকে মিশলো লোহিত সাগরে। এজন্য আপনার খাতায় লেখা হচ্ছে, দেখেন ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে সংযুক্ত করে সুয়েজ খাল লেখা আছে, দেখেন। এরপরে আসেন, আমরা সুয়েজ খাল নিয়ে অনেকগুলো তথ্য দিয়েছি, জাতীয়করণ নিয়ে কথা বলেছি, সবকিছু নিয়ে কথা বলেছি, বাস। আর গ্রান্ড খাল যেটা যেটা চীনে অবস্থিত, চীন আমরা একটু পরে দেখাবো বা দেখাই ফেলি। আমরা যখন এশিয়ার এই জায়গাটায় যাব, এই যে রাশিয়া, যেমন এই জায়গাটা জুড়ে মঙ্গোলিয়া পাবেন। আমি এশিয়ার দেশগুলো লেখাই দেবো, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এটা হচ্ছে চায়না, নেপাল, ভুটান। চায়নারে বেশি জায়গা দেওয়া যাবে না, অনেক জায়গা দিয়ে ফেলছি। হ্যাঁ, ভুটান, ইন্ডিয়া, এই যে চিপার মধ্যে আমরা বাংলাদেশ, মায়ানমার, এখান থেকে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া, এগুলো রাষ্ট্র, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো আছে। এই যে এইটা, এইটা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এই যে এটাও ত্রিভুজের মতো, হ্যাঁ, বে অফ বেঙ্গলও ত্রিভুজের মতো। এই যে বাংলাদেশের দক্ষিণ দিক দিয়ে এখানে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটার নাম শ্রীলঙ্কা। ভারত মহাসাগরের মধ্যে একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটার নাম মালদ্বীপ। মালদ্বীপ, এটা আসে পরীক্ষায়। দেখেন, আমার এই জিনিসগুলো যদি আপনি একটু ভালো করে আত্মস্থ করেন, কখনোই ভুল হবে না, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে আমরা ছিলাম খালে, আমরা আবার আলোচনায় ফিরে যাই। আপনাদের ক্লাস কি বোঝাইতে পারতেছি? কেমন লাগতেছে একটু কমেন্টসে জানান তো, আমি কি বোঝাইতে পারতেছি কিনা একটু কমেন্টসে জানান। আমরা খাল পড়েছি, আমরা এখন লিখব নদ নদী। সবাই লিখব নদ নদী। নদ নদীর এই পার্থক্য আমি আপনাদেরকে বোঝাইতে চাই না, একটা পুরুষ আর একটা নারী। যেগুলো শেষে আকার আছে, মেঘনা, পদ্মা, যমুনা, সুরমা, এগুলো নদী। যেগুলো নাই সেগুলো নদ, যেমন কপোতাক্ষ, ব্রহ্মপুত্র। ঠিক আছে, এগুলো হচ্ছে নদ। আবার আমরা যদি বলি যে যেগুলোর বাচ্চা কাচ্চা আছে, মানে শাখা নদী আছে, সেগুলো নদী, যেগুলো নাই সেগুলো নদ, ইত্যাদি ইত্যাদি নানানভাবে ডিফাইন করা যায়। বাট আমরা আসলে সবগুলো বিষয়ে এখানে আলোচনার কোনো কিছু নাই। আমরা প্রথমেই লিখবো সেটা হচ্ছে নীল নদ, যেটা এই যে আফ্রিকার 11টা দেশের উপর দিয়ে গেছে। এটা হলো মূলত নীল নদ। আমরা লিখব প্রথমেই নীল নদ। নীল নদ নিয়ে কথা হচ্ছে পরীক্ষায়, দীর্ঘতম নদ আসুক আর নদী আসুক, আপনি উত্তর দিবেন নীল নদ। পৃথিবীর দীর্ঘতম, এটা নদী বলুক আর নদ বলুক, পৃথিবীর দীর্ঘতম নদ বলুক আর নদী বলুক, আপনি উত্তর দিবেন নীল নদ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আহ পৃথিবীর দীর্ঘতম নদ বলুক আর নদী বলুক, নাম হচ্ছে কি ভাই? নীল নদ। ওকে, পৃথিবীর দীর্ঘতম নদী বলুক, নদ বলুক। ক্লাস কিন্তু 2 ঘন্টা, আজকের ক্লাস 2 ঘন্টা। ঘুমাইলে হবে না, জেগে থাকতে হবে, অংশগ্রহণ করতে হবে, লাইভ করতে হবে। ওকে, আজকে 12টা পর্যন্ত ক্লাস। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝে নিতে হবে এক ক্লাসে। ঠিক আছে, তাহলে লেখেন, এটি আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে গেছে। 11টি দেশের উপর দিয়ে গেছে। নীল নদ হচ্ছে আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে গেছে। ঠিক এইখানে আরেকটা নদী পাবেন, যেটা ব্রাজিল দিয়ে বের হইছে, এরকম। এই নদীটার নাম হচ্ছে আমাজন। আমাজন নদী, এই নদীটার নাম হচ্ছে আমাজন নদী। আপনারা শিরোনাম করেন আমাজন নদী, এই যে আমাজন, শিরোনাম করেন আমাজন নদী। সবাই শিরোনাম করবেন
আমাজন নদী। আমরা নীল নদ কিন্তু পড়ায় ফেলছি। নীল নদ নিয়ে দুইটা তথ্য বলছি, পৃথিবীর দীর্ঘতম নদ বা নদী, আর একটা হচ্ছে এই নীল নদ আফ্রিকার 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর কোনো তথ্য দরকার নাই নীল নদ দিয়ে। আমাজন লেখেন, লেখেন এটি পৃথিবীর প্রশস্ততম নদী, প্রশস্ততম নদী। এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত, দক্ষিণ আমেরিকায় অবস্থিত। পানি পতনের দিক থেকে দীর্ঘতম, বৃহত্তম লেখেন, পানি পতনের দিক থেকে বৃহত্তম, মানে বেশি পানি নিঃসরণ হয়, হ্যাঁ, বৃহত্তম। তাহলে পৃথিবীর প্রশস্ততম নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত, পানি পতনের দিক থেকে বৃহত্তম। এটি আটলান্টিককে মিলিত হয়েছে, আটলান্টিকে মিলিত হয়েছে, এটি আটলান্টিকে মিলিত হয়েছে। পৃথিবীর প্রশস্ততম নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত, পানি পতনের দিক থেকে বৃহত্তম, আটলান্টিকে মিলিত হয়েছে। তথ্যগুলো আমরা লিখে ফেলবো একটু, হ্যাঁ, তথ্যগুলো আমরা লিখে ফেলবো। প্রশস্ততম নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত, এটি পানি পতনের দিক থেকে বৃহত্তম, আটলান্টিকে মিলিত হয়েছে। ওকে, লিখছেন? আমাজন লিখছেন? এই সবাই আমাজন লিখছেন? শেষ হয়েছে আমাজন? ঝিমাই পড়েন না, 3 জন কমে গেছে, 21 জন ছিল লাইভে। ঝিমায়েন না। আর আপনাদের যত বন্ধু বান্ধব আছে, যদি ক্লাস ভালো লাগে একটু বলে দিন, কারণ জিকে 70 মার্কের প্রস্তুতি ভালো করে না নিলে সে পিলি কোয়ালিফাইড হবে না। এবার পিলি কোয়ালিফাইড হইতে 130 মার্ক লাগবে, মনে রাখেন আমার কথাটা। 125 থেকে 130 মার্ক লাগবে পিলি কোয়ালিফাইড হইতে। আমি সবচেয়ে বড় ভূমিকা রাখবো আপনার এই ক্ষেত্রে, বিশেষ করে যারা বিজ্ঞানের স্টুডেন্ট তাদের জন্য একদম ফরজ। আমি যদি আপনাকে 55 থেকে 60 বলছি, আমি যদি আপনাকে 50ও পাওয়াইতে পারি, বাকিটা দেখেন 80 মার্ক কাভার হয়ে যাবে। আপনি যদি বাংলা ভাষা ও সাহিত্যে যদি বেশি না, আপনি যদি 20 পান, তারপরে ইংরেজি ভাষা ও সাহিত্য মিলে যদি 25 পান, তাহলে 45 হয়ে যাচ্ছে। অঙ্কে যদি আপনি 20 পান, তাহলে 65 হয়ে যাচ্ছে। তারপরে বিজ্ঞান আইসিটিতে দুইটা মিলে যদি আপনি 15 পান, তাহলে 80 হয়ে যাচ্ছে। তাহলে ওইদিকে 80, এইদিকে 50, 130, একদম ক্লিয়ার কাট। আমি আপনাদেরকে দেখি যত দ্রুত সম্ভব জিকেটা সুন্দর করে শেষ করে দিয়ে অন্যান্য সাবজেক্টেরও কিছু হেল্প আপনাদেরকে করতে চাই। আমি অন্যান্য সাবজেক্টের হেল্পটাও করতে চাই, এই কারণে আমি রেগুলার ক্লাসে আসার চেষ্টা করতেছি। অর্থাৎ সপ্তাহে 5 দিন তো কনফার্ম, চেষ্টা করব 7 দিনই আসার জন্য। আমি একটু গুছিয়ে দিব আপনাদেরকে, বিনা শর্তে, বিনা স্বার্থে আপনাদেরকে গুছিয়ে দিতে চাই, যেন আপনারা 130+ পান পরীক্ষায়। কতটুকু গুছিয়ে দিতে পারি একটু দেখবো, হ্যাঁ। তাহলে দেখেন আমাজন নদীটা আমরা কিন্তু হয়ে গেল। আমরা এই চীনের মধ্যে একটা নদী আছে, এটার নাম হচ্ছে ইয়াং সিকিয়াং, ইয়াং সিকিয়াং। সবাই লেখেন ইয়াং সিকিয়াং, ইয়াং সিকিয়াং। ক্লাস টাইম 9টায় করলে ভালো হতো ভাইয়া, ক্লাস টাইম 9টায় করতে পারবো না, আমার 8টায় একটা ক্লাস থাকবে, 6টায় একটা, 8টায় একটা, 10টায় একটা। 9টায় করতে পারবো না, 10টা আপনাদের জন্য পারফেক্ট টাইম। শীতের দিনে যদিও একটু কষ্ট হবে, বাট 10টায় ক্লাসটা কি কখনোই মিস হবে না। 8টার ক্লাসটা হয়তো কখনো কখনো মিস হয়ে যেতে পারে, আমি বললাম অফিস থেকে আমার বাসায় ঢুকতে ঢুকতে একটু লেট হতে পারে, বাট 10টায় ক্লাস কখনোই মিস হবে না। 10টায় ক্লাসটাই আপনার জন্য সিকিউর, সবচেয়ে সিকিউর টাইম হচ্ছে 10টা, কোনোভাবেই মিস হবে না। আমি যত লেটই হোক, আমি এর আগে বাসায় এসে খেয়ে দিয়ে গুছিয়ে সুন্দর করে আমি ক্লাসে ঢুকতে পারবো, কিন্তু 8টার ক্লাস মিস হবে। আমি চাচ্ছি না যে এই বেজে আমার যে বদনাম হয়েছে, আমার আর বদনাম হোক। জিকে আমার চেয়ে বাংলাদেশে বেশি কেউ পড়ায় নাই করোনার সময়। করোনার প্রথম 6 মাসে আমি যে পরিমাণে স্টুডেন্ট পড়াইছি, বাংলাদেশে কোনো টিচার এই পরিমাণে স্টুডেন্ট পড়াতে পারে নাই। কিন্তু আমার এই ইরেগুলারিটি, কনসিস্টেন্সি ব্রেক, ওয়াদা ব্রেক, কমিটমেন্ট ব্রেকের কারণে আমার স্টুডেন্ট কমে গেছে। আমি এই যে 41 বিসিএস এ যারা ক্যাডার হয়েছে, অনেকেই জিকে পড়ছে আমার কাছে,
আমি আপনার কমপক্ষে 100 জনের লিস্ট দিতে পারি যারা জিকে আমার কাছে পড়ছে, যাদেরকে আমার গ্রুপে মেম্বার আছে এখনো দেখাইতে পারি। অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, নানান ক্যাডারে গেছে, তাদের সাথে চ্যাটিং দেখাইতে পারি, কমপক্ষে 100 জনে দেখাইতে পারি যারা আমার কাছে জিকে পড়ছে। বাট আমি এটা মেনে নিছি যে আমার ভুলের কারণে বা আমার দূরদর্শিতার অভাবেই আমি আরো পরবর্তীতে যারা 43ও হয়েছে, অনেকে 44, 45 এদেরকে হারাইছি। আমি 46-এর কাউকে হারাইতে চাই না, কারণ যারা ক্যাডার হবে এটা আমার জন্য ব্যক্তিগতভাবেও অ্যাসেট। ওকে, ক্লাস 10টায় এটা চেঞ্জ হবে না। দেখেন, এটা ইন্ডিয়া লিখি নেই। ইয়াংসি কিয়াং হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী, চীনে অবস্থিত। লিখে রাখেন, এশিয়ার দীর্ঘতম নদী। এশিয়ার দীর্ঘতম নদী অবস্থান হচ্ছে চীনে। এশিয়ার দীর্ঘতম নদী অবস্থান হচ্ছে চীনে। এশিয়ার দীর্ঘতম নদী অবস্থান হচ্ছে কোথায়? চীনে। এছাড়া ইয়াংসি কিয়াং নিয়ে কোনো তথ্য আর লাগবে না। দেখেন, ইউরোপের দীর্ঘতম নদী, এই যে ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা। লিখে রাখেন, ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। যেহেতু আমরা দক্ষিণ আমেরিকা পাইছি, আফ্রিকা পাইছি, এশিয়া পাইছি, পাশাপাশি ইউরোপটা লিখে রাখলাম, আর অন্যগুলো লাগবে না। ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। লিখে রাখেন, ভলগার তীরে, লেখেন ভলগা। ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। তাহলে নদ নদী হইল, আমরা নদ নদী নিয়েও কিন্তু কথা বললাম। এরপরে বাংলাদেশে যখন পড়বেন যে কুমিল্লার দুঃখ, তখন আপনি পড়বেন গোমতী। ঠিক চীনের দুঃখ হোয়াংহো নদী। লিখে রাখেন, চীনের দুঃখ হোয়াংহো। চীনের দুঃখ হচ্ছে হোয়াংহো নদী, চীনের দুঃখ। আর কুমিল্লার দুঃখ হচ্ছে গোমতী। চীনের দুঃখ গোমতী, আর চীনের দুঃখ হলো হোয়াংহো, আর কুমিল্লার দুঃখ হচ্ছে গোমতী। এগুলো থেকেও প্রশ্ন আসে, একটু লিখে রাখেন। লেখেন, চীনের দুঃখ হোয়াংহো আর কুমিল্লার দুঃখ গোমতী। একটু লিখবেন, হ্যাঁ। চীনের দুঃখ হোয়াংহো, কুমিল্লার দুঃখ গোমতী। নদ নদী শেষ, আমরা কিন্তু প্রণালীতে ঢুকে যাব। তার আগে আমরা লিখব হচ্ছে দ্বীপ। লিখব দ্বীপ, দ্বীপ লিখব। আমরা এই জায়গায় একটা দ্বীপ পাবো, চারদিকে অপোজার। এই দ্বীপটা হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড দ্বীপ। দ্বীপ হচ্ছে কি, চারদিকে অপোজার। 3 দিকে অপ বলে যদি এক কথায় প্রকাশ, কিন্তু চারদিকে, যেমন এই যে একটা মালদ্বীপ একটা দ্বীপ, এর চারদিকে অপ পানি। বুঝতে পারছেন? তাইলে আমরা খাতায় শিরোনাম করব গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড আমরা লিখি, এটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ। পৃথিবীর বৃহত্তম দ্বীপ। এটা নিয়ে একটা কনফিউজিং প্রশ্ন আছে, ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় এবং মালিকানা ডেনমার্কের। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা এবং মালিকানা ডেনমার্কের, কিন্তু মালিকানা ডেনমার্কের। অর্থাৎ ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত এটা, কিন্তু মালিকানা ডেনমার্কের। ইউরোপের ডেনমার্কের। ডেনমার্ক হচ্ছে ইউরোপের রাষ্ট্র। এটা আমরা অনেকেই জানি না, আমরা মনে করি এটা সবই ডেনমার্কের, ভৌগোলিকভাবে ইউরোপে অবস্থিত। এই গ্রিনল্যান্ড কিন্তু ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায়, দেখতেই পাচ্ছেন, কিন্তু মালিকানা এখানে একটা রাষ্ট্র আছে ডেনমার্ক। এইদিকে একটা রাষ্ট্র আছে ডেনমার্ক, এই ডেনমার্কের। তাহলে লিখবেন ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায়, কিন্তু মালিকানা ইউরোপের ডেনমার্কে অবস্থিত। ইউরোপের ডেনমার্কের, মালিকানা ইউরোপে ডেনমার্কের। গ্রিনল্যান্ডের একটা রাজধানী আছে, গ্রিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে নুক। লিখে রাখেন সবাই, গ্রিনল্যান্ডের রাজধানী হচ্ছে নুক। লিখবেন নৈরস্যুক নুক। এই যে দেখা যাচ্ছে না, বুঝছি। গ্রিনল্যান্ডের রাজধানী হচ্ছে নুক। গ্রিনল্যান্ডের রাজধানী হচ্ছে নুক, সবাই লিখে রাখেন।
আচ্ছা, দ্বীপ গেল। দ্বীপের পরে আমরা লিখবো সবাই বদ্বীপ। বদ্বীপ, বদ্বীপ, সবাই লিখবো বদ্বীপ। বদ্বীপ। লেখেন, দেখতে বাংলা ব্যঞ্জনবর্ণ বয়ের মতো। দেখতে বাংলা ব্যঞ্জনবর্ণ বয়ের মতো বা ত্রিভুজের মতো। দেখতে বাংলা ব্যঞ্জনবর্ণ বয়ের মতো বা ত্রিভুজের মতো বা ডেল্টা চিহ্নের মতো। এই বদ্বীপের ইংরেজি হচ্ছে ডেল্টা। ডেল্টা চিহ্নের মতো। দেখতে বাংলা ব্যঞ্জনবর্ণ বয়ের মতো, ত্রিভুজের মতো বা ডেল্টা চিহ্নের মতো ভৌগোলিক আকৃতিকে বদ্বীপ বলা হয়। যেমন বাংলাদেশ ঘোষণা করছে ডেল্টা প্লান 2100। দেখতে বাংলা ব্যঞ্জনবর্ণ বয়ের মতো, ডেল্টা চিহ্নের মতো বা ত্রিভুজ আকৃতি। যারা পরিসংখ্যান করছেন তারা ডেল্টা চিহ্ন চিনেন, ওটাও ত্রিভুজ আকৃতির দেখতে, এটাকে বলা হয় বদ্বীপ। পৃথিবীতে মানে যে প্রশ্নটা আসে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ নাম কি ভাই? সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন। এই দুইটা লাইন লিখে রাখেন জাস্ট, আর কিচ্ছু না। আমরা এখন ভাই চলে যাব প্রণালীতে। আমরা এখন যাব ভাই প্রণালীতে। যাবে ভাই প্রণালীতে। আমরা এখন প্রণালীতে যাব, সবাই প্রণালীতে চলে যাব। সবাই প্রণালীতে চলে যাব। আমার আন্তর্জাতিক বই কার কার কাছে নাই একটু কমেন্টস করেন তো। আমার আন্তর্জাতিক বই কার কার কাছে নাই? কার কার কাছে নাই? আন্তর্জাতিক বই কার কার কাছে নাই একটু কমেন্টস করেন তো দেখি। নেই। সায়রা সালমা, আমার নাই। আচ্ছা শোনেন, যারা ভর্তি হয়েছেন তারা 100 টাকা করে বিকাশ করবেন, খরচের টাকাটা দিবেন, বইটা পাঠিয়ে দিব আমি। ঠিক আছে? যারা ভর্তি হয়েছেন তাদের জন্য ফ্রি দিচ্ছি বইটা, কিন্তু কুরিয়ার প্যাকেটিং টাকাটা নিচ্ছি। 100 টাকা, প্রায় 80-90 টাকা খরচ হবে, 100 টাকা দিয়ে দিন। ঠিক আছে? ওকে। পুরাতনটা থাকলেই হবে, নতুনটা লাগবে না। পুরাতনটা থাকলেই হবে। বেসিক্স দিকে আচ্ছা যাই হোক, ফ্রি তো দিচ্ছি, নিয়ে নেন একটা। 100 টাকাই তো, বিকাশে 100 টাকা দিবেন, কালকে কুরিয়ার করে দিব। ঠিক আছে? ওকে। আসেন কথা না বাড়াই, তাইলে আমরা মোটামুটি ভাবে ইয়ে পর্যন্ত চলে গেছি। এবার লিখেন, খাতায় লিখেন প্রণালী। প্রণালীর ইংরেজি হচ্ছে স্টেট। প্রণালী ইংরেজি হচ্ছে স্টেট। বইটা থাকলে কি হবে, আমি কিছু হোমওয়ার্ক দিব। আমি কিছু হোমওয়ার্ক দিলে আপনি করলে কাজটা এগিয়ে যাবে। ঠিক আছে? 1 ঘন্টা 30 মিনিট ক্লাস নেবেন। আচ্ছা ঠিক আছে, 11:30 শেষ করবো, যান। ওকে। প্রণালী আর সীমারেখাটা যেতে পারি কিনা একটু দেখি। সীমারেখার মহাদেশগুলো লেখায় যেতে পারি কিনা, তাহলে একটু তাড়াতাড়ি লেখেন। আমার তো সমস্যা নেই, আমি ভাবছি 1.5 ঘন্টাই নিব, যান। 2 ঘন্টা আসলে অনলাইনে অনেক বেশি হয়ে যায়, 1.5 ঘন্টা নিব। ঠিক আছে? ওকে। প্রণালী বা স্টেট। প্রণালীর কাজ কি? এটা দুইটা স্থলভাগকে আলাদা করে আর দুইটা জলসীমানাকে সংযুক্ত করে। আবারও বলছি, দুইটা স্থলভাগকে আলাদা করে, হতে পারে মহাদেশ, দেশ, দ্বীপ, উপদ্বীপ। দুইটা জলভাগকে সংযুক্ত করবে, হতে পারে মহাসাগর, সাগর, উপসাগর। এবার নদ নদী না কিন্তু, মহাসাগর, সাগর, উপসাগর, এইগুলোকে সংযুক্ত করে। তাহলে দুইটি জলসীমানাকে সংযুক্ত করবে, দুইটি স্থল সীমানাকে আলাদা করবে। এটাই হচ্ছে প্রণালী। তাইলে আমরা একটু একটু করে প্রণালীগুলো পড়া শুরু করি। এইদিকে এই যে যে প্রশান্ত মহাসাগর দেখতেছেন, দেখেন এখানে পাবেন নর্থ কোরিয়া, এখানে পাবেন নর্থ কোরিয়া,
সাউথ কোরিয়া, তাইওয়ান, এখানে পাবেন জাপান, এই রাষ্ট্রগুলো এখানে পাবেন। ঠিক আছে, জাপান। এখান দিয়ে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে বেরিং সাগর নামে একটা সাগর পাবেন, বেরিং সাগর। এখানে পাবেন আলাস্কা, আলাস্কা, এখানে পাবেন আলাস্কা। এই বেরিং সাগর গিয়ে মিশবে একটা সাগরের সাথে যার নাম হচ্ছে চুকচি সাগর, চুকচি সাগর। এই চুকচি সাগর আর বেরিং সাগর মিলিত হয়ে একটা প্রণালী হয়েছে যার নাম হচ্ছে বেরিং প্রণালী। আমরা না বুঝলেও চলবে এত কিছু, আমাদের যেটা লাগবে সেটা হলো আহ এটি কি ঘটাইছে সেটা আমরা একটু জানতে চাই। কি ঘটাইছে এটা একটু জানতে চাই আমরা। কিছু করার নাই, বোর্ডে মানচিত্র ক্লাসটা 100 টাকা বিকাশ করলে আন্তর্জাতিকটা পাঠাবো, এটা বলেছি ভাই। 100 টাকা বিকাশ করলে আন্তর্জাতিক পাঠাবো, খরচের টাকায়, জাস্ট আপনাদের উপহার হিসেবে যারা ভর্তি হয়েছেন তাদেরকে পাঠাবো। মাত্র 100 টাকা বিকাশ করলে আন্তর্জাতিকটা পাঠাবো। ওকে, এবার আসেন, কথা না বলি, আমি একটু পড়াই, আপনারা খাতায় লিখবেন। এই যে দেখেন, এটা হলো এশিয়া আর এটা হলো উত্তর আমেরিকা। এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী। লিখেন, এশিয়া আমেরিকা পৃথক হয়েছে বেরিং প্রণালী দ্বারা। এশিয়া আমেরিকা পৃথক হয়েছে বেরিং প্রণালী দ্বারা। বইয়ের দাম 280 টাকা, 280 টাকা ফ্রি দিচ্ছি, মানে জাস্ট উপহার হিসেবে যারা ভর্তি হয়েছেন তাদের জন্য। 100 টাকা বিকাশ বলতে আমার যে ছেলেটা প্যাকেট করবে ওরে দিব হচ্ছে প্যাকেট করে যে কুরিয়ারে নিয়ে যাবে ওরে দিব 20 টাকা, কুরিয়ারের চার্জ আছে 50 টাকা, 70 টাকা, প্যাকেট করতে 10 টাকা, 80 টাকা, 100 টাকা দিয়ে দিয়েন আর কি। ঠিক আছে, ওকে। কারণ যে রিক্সা ভাড়াটারা আছে তো, এগুলো সবকিছু মিলে। বাংলাদেশে আন্তর্জাতিক 2টা বই কি আমি ফ্রি দিতে পারি বলেন? এটা কি সম্ভব? 2টা বইয়ের দাম 530 টাকা। একটা বই আপনাদের উপহার হিসেবে দিয়ে দিলাম, আর একটা বই আপনারা কিনে নেন, সমস্যা কি? যদি লাগে কিনে নেন। বাংলাদেশ বইয়ের দাম 250 টাকা আর আন্তর্জাতিকের দাম 280 টাকা। সবচেয়ে বেশি দামিটাই আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছি। এই বইটা আপনার হাতে চলে গেলে আমার ক্লাস নিতে সুবিধা হয় আর কি, লাইক শিট। ঠিক আছে, কারণ বইটাই আপনাকে আমি পড়াচ্ছি। ওকে, যদি এই মুহূর্তে আমার কাছে, আমি বই দেখে দেখে পড়াচ্ছি না, সরি টু সে, বাট আপনার কাছে থাকলে আপনি দেখতে পারবেন আর কি, জিনিসগুলো বুঝতে পারবেন। ওকে, আর কথা নয়, প্লিজ দেখেন। তাহলে কি লিখবেন? পরীক্ষায় আসবে এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করছে কোন প্রণালী, এছাড়া কোনো কিছু আসবে না। যদি এই প্রণালী থেকে আসে তাহলে উত্তর দিবেন বেরিং প্রণালী। দেখেন, এইখানে একটা দেশ আছে, নাম হলো ইয়েমেন। এইখানে একটা দেশ আছে, নাম জিবুতি। এই জিবুতি হলো আফ্রিকার দেশ আর ইয়েমেন হচ্ছে এশিয়ার দেশ। এই লোহিত সাগর যুক্ত হয়েছে এডেন উপসাগরে। এখানে একটা প্রণালী হয়েছে, এখানে একটা প্রণালী হয়েছে। এই প্রণালীটার নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। লেখেন, 2 নাম্বার লিখবেন বাবেল মানদেব প্রণালী। ভাই বিকাশ নাম্বার, আপনার তো ভর্তি হয়েছেন না, বিকাশ নাম্বার যেটা দিয়ে, এই যে নাম্বার দিয়ে দিচ্ছি কমেন্টসে, ক্লাসের মধ্যে বইলেও বিপদে পড়ছি। এই যে দিয়ে দিচ্ছি 75 69 28, কমেন্টসে দিয়ে দিচ্ছি, দেখেন এখানেও লিখে দিলাম 01761756928। বিকাশ নগদ রকেট পার্সোনাল সেন্ড মানি, পার্সোনাল বিকাশ নগদ রকেট। ওকে, ওকে, আপনারা ইনবক্স করেন, যে যদি আন্তর্জাতিক থাকে তাহলে অযথা নিয়েন না, ইনবক্স করেন কোনটা কোনটা নেবেন। ঠিক আছে, দেখেন খেয়াল করেন আপনারা, আমরা বাবেল মানদেব আছে 2 নম্বরে। বাবেল মানদেব লিখছেন সবাই? প্রথমত লিখেন বাবেল মানদেব অর্থ মৃত্যুর দুয়ার। এটি একটি আরবি শব্দ, 2টা প্রশ্নের পরীক্ষায় আসছে। বাবেল মানদেব অর্থ হচ্ছে মৃত্যুর দুয়ার। আচ্ছা, 11:30 পর্যন্ত পড়াবো যতটুকু হয়। ঠিক আছে, বাবেল মানদেব অর্থ হচ্ছে মৃত্যুর দুয়ার, এটি আরবি শব্দ। দেখতেই পাচ্ছেন
এটি ইয়েমেন থেকে জিবুতিকে পৃথক করেছে, তার মানে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে। পরীক্ষা আসবে এশিয়া থেকে আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব। এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী। এশিয়া আফ্রিকা, এশিয়া আফ্রিকা, এর বেশি আসবে না। লোহিত সাগর আর এডেন উপসাগরকে যুক্ত করেছে, আসলে তো আমরা পারবো। অথবা ইয়েমেন আর জিবুতিকে পৃথক করছে কোন প্রণালী? আসলে আমরা পারবো। ইয়েমেন আর জিবুতি পৃথক করা আর এশিয়া আর আফ্রিকা পৃথক করা একই বিষয়। লোহিত সাগর আর এডেন উপসাগর যুক্ত করা, এশিয়া আর আফ্রিকা পৃথক করা একই বিষয়। এই প্রণালীর নাম বাবেল মানদেব, যার অর্থ হচ্ছে মৃত্যুর দুয়ার বা মৃত্যুর দরজা। এটি হচ্ছে আরবি ভাষার শব্দ। এটা কি করলো? এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করলো। আমরা কি বুঝতে পেরেছি এ পর্যন্ত? দুইটা প্রণালী দিয়েছি আপনাদেরকে। আমরা কি বুঝতে পেরেছি? দুইটা প্রণালী দিয়েছি, দেখেন বুঝতে পেরেছি কিনা। একটু খেয়াল করেন, দুইটা প্রণালী দিয়েছি, খেয়াল করেন সবাই। দুইটা প্রণালী দিয়েছি। এখানে একটা সাগর আছে, এটার নাম হচ্ছে কৃষ্ণ সাগর। এই সাগরটা যুক্ত হয়েছে মর্মর সাগরের সাথে। এই সাগরটা যুক্ত হয়েছে এজিয়ান সাগরের সাথে। এই দুইটা যুক্ত হয়ে একটা প্রণালী হয়েছে, দুইটা যুক্ত হয়ে একটা প্রণালী হয়েছে। এইটা যুক্ত হয়ে হয়েছে বসফরাস। আমি এখানে পেঁচাবো না আপনাদেরকে। এইটা যুক্ত হয়েছে দারদানেলিস। দুইটা প্রণালী। বসফরাস প্রণালী হচ্ছে এশিয়ার ইউরোপকে পৃথক করছে। আপনারা লিখবেন বসফরাস, আমি এখানে স্পষ্ট লিখে দেই। বসফরাস কি করে? এশিয়া থেকে ইউরোপকে পৃথক করে। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করে বসফরাস প্রণালী। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করে কোন প্রণালী ভাই? বসফরাস প্রণালী। আর যদি এই যে দারদানেলিস, যেটা বলে দারদানেলিস, একই কথা যদিও, তারপরে ভাঙাই দিচ্ছি। এটা মূলত তুরস্ক থেকে ইস্তাম্বুলকে পৃথক করে। তুরস্ক থেকে ইস্তাম্বুলকে পৃথক করে। তুরস্ক থেকে ইস্তাম্বুলকে পৃথক করেছে এই প্রণালী, যে প্রণালীর নাম হচ্ছে দারদানেলিস প্রণালী। তুরস্ক থেকে ইস্তাম্বুলকে পৃথক করেছে এই প্রণালী। কোন প্রণালী? দারদানেলিস প্রণালী। তাহলে দুইটা প্রণালী পেলাম, বসফরাস, দারদানেলিস। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে। আমরা আগে মহাদেশগুলোকে পৃথক করে নিচ্ছি, ঠিক আছে? যেমন আপনাদের কাছে আমার আন্তর্জাতিক বই থাকলে আমি বলতাম আমার বইয়ে কততম পৃষ্ঠা মনে নাই, আমার বাসায় বই নাই কোনো, দেখি আছে কিনা। এই পৃষ্ঠার প্রণালীর বেসিক তো বোঝাই দিছি। জাস্ট এই প্রণালীগুলো আপনি আমার বই থেকে দেখে নিলেই হবে। এর বাইরে প্রণালী থেকে যদি প্রশ্ন আসে, এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না। না, আমার বাসায় বই নাই, এক কপিও বই নাই আমার বাসায়, নিজের বই নিজের বাসায় নাই। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন আমরা মোটামুটি কিন্তু এশিয়া থেকে আমেরিকা, এশিয়া থেকে আফ্রিকা, এশিয়া থেকে ইউরোপকে প্রণালী দ্বারা পৃথক করছি। এবার আসেন আফ্রিকা থেকে ইউরোপ। এই যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটার নাম হচ্ছে স্পেন। এই রাষ্ট্রটার নাম হচ্ছে মরক্কো। এই স্পেন আর মরক্কো পৃথক হয়েছে, ভূমধ্যসাগর আর আটলান্টিক যুক্ত হয়েছে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে, আমি সব লিখাই দিব। এখানে যে প্রণালী হয়েছে এইটার নাম হচ্ছে জিব্রাল্টার। জিব্রাল্টার প্রণালী। সবাই শিরোনাম করেন, এরকম লিখেন, জিব্রাল্টার প্রণালী। শিরোনাম করেন জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী শিরোনাম করেন, লেখেন এটি হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার। এটি হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার। জিব্রাল্টার হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার।
ইউরোপের প্রবেশদ্বার। জিব্রাল্টার হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার। ইউরোপের প্রবেশদ্বার, সবাই লিখবেন জিব্রাল্টার হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার। ইউরোপের প্রবেশদ্বার লিখবেন, জিব্রাল্টার ইউরোপের প্রবেশদ্বার। লেখেন এই প্রণালী দ্বারা ইউরোপ থেকে আফ্রিকা পৃথক হয়েছে। এই প্রণালী দ্বারা ইউরোপ থেকে আফ্রিকা পৃথক হয়েছে। এই প্রণালী দ্বারা ইউরোপ থেকে আফ্রিকা পৃথক হয়েছে, অথবা স্পেন থেকে মরক্কো পৃথক হয়েছে। আমি যা বলতেছি সব লিখবেন। জিব্রাল্টার হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার, পরীক্ষায় আসে। এই প্রণালী দ্বারা ইউরোপ থেকে আফ্রিকা পৃথক হয়েছে। ইউরোপ থেকে আফ্রিকা পৃথক হয়েছে। ইউরোপ থেকে আফ্রিকা পৃথক হয়েছে। এই প্রণালী দ্বারা স্পেন থেকে মরক্কো পৃথক হয়েছে। স্পেন আর মরক্কো পৃথক হওয়া, ইউরোপ আর আফ্রিকা পৃথক হওয়া একই কথা। এবার দেখবেন যে গত বছর ফুটবল বিশ্বকাপে 22 সালে দেখছেন, গত বছর বলতে আর একটা বছর চলে গেল, 23 সাল, দেখবেন পাশাপাশি মরক্কো আর স্পেন কিন্তু খেলা হয়েছিল। বলছিল পাশাপাশি দুই রাষ্ট্র, দুই মহাদেশের। এবং আগামী 26 সালের ফুটবল বিশ্বকাপ হবে এই যে কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এই যে পাশাপাশি তিন রাষ্ট্র, কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। 30 সালের ফুটবল বিশ্বকাপ হবে ইউরোপ আর আফ্রিকা, দুই মহাদেশে, তিন দেশে, দুই মহাদেশ, তিন দেশ, স্পেন, মরক্কো আর পর্তুগাল। ঠিক আছে, অর্থাৎ 26 সাল হবে, এই যে দেখেন 26 সাল কানাডা, ইউএসএ, মেক্সিকো। 30 সাল পর্তুগাল, স্পেন, মরক্কো, দুই মহাদেশ, তিন দেশ। এগুলো সাম্প্রতিকে পড়াবো। এই যে মানচিত্র দেখে এই জিনিসগুলো পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবে, ছাত্র হয়ে যাবে। তাহলে দেখেন আমরা জিব্রাল্টার প্রণালী দ্বারা কি করেছি, স্পেন মরক্কো পৃথক হয়েছে, ইউরোপ আফ্রিকা পৃথক হয়েছে। জিব্রাল্টার হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার। আর হচ্ছে ওই যে হাই স্কুলের পরীক্ষায় আসছে আপনার, সরকারি মাধ্যমিক পরীক্ষায়, ভূমধ্যসাগর নিম্নের কোনটির সাথে যুক্ত হয়েছে? ভূমধ্যসাগর যুক্ত হয়েছে আটলান্টিক মহাসাগরের সাথে। এই যে বন্য আকৃতির আটলান্টিকের সাথে যুক্ত হয়েছে ভূমধ্যসাগর। তাইলে ভূমধ্য আর আটলান্টিক যুক্ত হয়েছে, স্পেন আর মরক্কো পৃথক হয়েছে, বা ইউরোপ আর আফ্রিকা পৃথক হয়েছে। এইটাই হচ্ছে জিব্রাল্টার প্রণালী। দেখেন জিব্রাল্টার পর্যন্ত সবাই বুঝছেন কিনা একটু কমেন্টস করেন প্লিজ। জিব্রাল্টার পর্যন্ত সবাই বুঝছেন কিনা একটু কমেন্টস করেন প্লিজ। একটু কমেন্টস করেন প্লিজ। আমি ইম্পর্টেন্ট গুলো লেখাই দেবো আজকেই, টেনশন করার কোনো কারণ নাই, বাকিগুলো আপনাকে পড়তে হবে। জিব্রাল্টার পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আমি তো বলছি মানচিত্রের ক্লাস এইভাবে জীবনে করেন নাই, কোনো ব্যক্তির কাছে এইভাবে করবেন ওনার। ওকে ওকে, তাহলে এবার আসেন, এই যে একটা প্রণালী, বঙ্গোপসাগর আর আরব সাগর যুক্ত হয়েছে। এখানে একটা সাগর আছে, নাম হচ্ছে আরব সাগর। এই যে একটা প্রণালী, বঙ্গোপসাগর আর আরব সাগর যুক্ত হয়েছে, ভারত আর শ্রীলঙ্কা পৃথক হয়েছে। এটার নাম হচ্ছে পক স্টেট, মানে পক প্রণালী। পক প্রণালী, সবাই লেখেন পক প্রণালী। এটা প্রাইমারি নিবন্ধন এইসব পরীক্ষায় বেশি আসে। পক প্রণালী ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে, বঙ্গোপসাগর আর আরব সাগরকে যুক্ত করেছে। আরব সাগরকে যুক্ত করেছে। লেখেন পক প্রণালী, পক প্রণালী, সবাই লিখবেন পক প্রণালী। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে, বঙ্গোপসাগর আর আরব সাগরকে সংযুক্ত করেছে। পক প্রণালী। লিখছেন আশা করি। আচ্ছা, এবার আসেন আমরা ইন্ডিয়া দেখলাম, ইন্ডিয়ার একটু ছোট করে দিই, জায়গায় হইতেছে না। পাকিস্তান, আফগানিস্তান, ইরান, হ্যাঁ, এদিক দিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার। এই যে ওমান সাগর, পারস্য উপসাগর, এইটা হচ্ছে পারস্য উপসাগর, এটা ওমান উপসাগর, এই হচ্ছে ইরান, এই হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, এই যে এদিক দিয়ে চলে গেল। হ্যাঁ, এইখানে একটা প্রণালী হয়েছে যার নাম হচ্ছে হরমুজ প্রণালী। কি
কি নাম? হরমুজ। এখানে বড় করে লিখে দেই, লিখবেন সবাই হরমুজ প্রণালী। সবাই লিখবেন হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী খুবই ইম্পর্টেন্ট আন্তর্জাতিক রাজনীতির জন্য। এই প্রণালীতে হরমুজ প্রণালী, এখানে মার্কিন ঘাঁটিও আছে। হরমুজ প্রণালী লিখবেন। এই যে ওমান, এইটা হচ্ছে পারস্য উপসাগর আর এটা হচ্ছে ওমান উপসাগর। পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে যুক্ত করেছে, আর ইরান আর সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করেছে। তাহলে কি কি? ইরান প্লাস সংযুক্ত আরব আমিরাত, ইউএই। ইউএই, ইরান আর সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। পারস্য উপসাগর ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। ইরান পারস্য উপসাগর আর ওমান উপসাগরকে সংযুক্ত করেছে, ঠিক আছে। আর সংযুক্ত আরব আমিরাত ইরানকে পৃথক করেছে। দেখেন, সংযুক্ত আরব আমিরাত, এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এটা হচ্ছে ইরান, ইরানকে পৃথক করেছে। আর পারস্য উপসাগর ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। দেখেন হরমুজ লেখা হয়েছে কিনা, সবাই লেখেন হরমুজ লেখা হয়েছে কিনা। লেখা হয়ে গেলে আমরা এখানে চলে আসব। এই যে একটা প্রণালী হয়েছে, এটা হচ্ছে মেক্সিকো উপসাগর, মেক্সিকো গালফ, এটা আটলান্টিক, এই দুইটা যুক্ত হয়েছে। এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের, মানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা। আর এটা হচ্ছে কিউবা। এখানে ফ্লোরিডা থেকে কিউবা বা আমেরিকা থেকে কিউবা পৃথক হয়েছে, এটার নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা প্রণালী, এটার নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডা প্রণালী। দেখেন প্রণালীগুলো একটু দেখে নেবেন। আমি একটু দ্রুত এখানে দেখাচ্ছি, কারণ আমাদেরকে ক্লাসের একটা ফিনিশিং দিতে হবে। আপনারা যেহেতু 1.5 ঘন্টার বেশি ক্লাস করতে চান না, একটা ফিনিশিং না দিয়ে আবার পরে ক্লাস শুরু করাটা কঠিন হয়ে যাবে। পৃথিবীর এই যে রাশিয়া, আপনি দেখবেন এখানে একটা শাখালিন দ্বীপপুঞ্জ আছে, এখানে একটা সাগর আছে ওকটস সাগর, এখানে একটা সাগর আছে জাপান সাগর। জাপান সাগর, ওকটস সাগর আর জাপান সাগর যুক্ত হয়েছে, শাখালিন আর রাশিয়া পৃথক হয়েছে। এটার নাম হলো তাতার প্রণালী। কি নাম? তাতার, তয়কা তয়কার র। এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রণালী। পরীক্ষা আসতে পারে পৃথিবীর সবচেয়ে বড় প্রণালী কোনটা, তাহলে আমরা উত্তর দেব তাতার প্রণালী। ওকটস সাগর আর জাপান সাগর যুক্ত হয়েছে, শাখালিন আর রাশিয়া পৃথক হয়েছে। দেখেন জাপান সাগর আর পূর্ব চীন সাগর যুক্ত হয়েছে, 2 কোরিয়া থেকে জাপান পৃথক হয়েছে, এটার নাম হচ্ছে কোরীয় প্রণালী। এগুলো হোমওয়ার্ক থাকবে, এগুলো হোমওয়ার্ক থাকবে, সবাই পড়বেন। কোরীয় প্রণালী, দেখেন কোরীয় প্রণালী। আর এই দেখেন পূর্ব চীন সাগর আর দক্ষিণ চীন সাগর যুক্ত হয়েছে, এটা হচ্ছে পূর্ব চীন সাগর, এটা হচ্ছে পূর্ব চীন সাগর অথবা টংকিং সাগর। পূর্ব চীন সাগর বা টংকিং সাগর, এটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। ওই যে পৃথিবীর দীর্ঘতম সাগর দক্ষিণ চীন সাগর, এই পূর্ব চীন সাগর দক্ষিণ চীন সাগর যুক্ত হয়েছে। চায়না থেকে তাইওয়ান পৃথক হয়েছে। কি থেকে? চায়না থেকে তাইওয়ান পৃথক হয়েছে। এই প্রণালীর নাম হচ্ছে ফরমোজা প্রণালী। এই প্রণালীর নাম হচ্ছে ফরমোজা প্রণালী। দেখেন এখানে আপনি দেখবেন যে মালাক্কা, এখানে একটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সুমাত্রা, এটার নাম হচ্ছে সুমাত্রা, এটার নাম হচ্ছে জাভা। হ্যাঁ, এখানে এখানে একটা প্রণালী হয়েছে যেটা এইটা পৃথক হয়ে গেছে। সুমাত্রা আর মালয়েশিয়া পৃথক হয়েছে, যেটার নাম হচ্ছে মালাক্কা প্রণালী। তাহলে আপনাদের থাকবে মালাক্কা প্রণালী, এখানে থাকবে সুন্দা প্রণালী। এগুলো দেখবেন, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন বা ইনবক্সও করতে পারেন, আমি বুঝাই দেবো। মালাক্কা, সুন্দা, কি কি দিলাম তাহলে দেখেন। তাতার প্রণালী কি দিলাম? কোরীয় প্রণালী, ফরমোজা প্রণালী, তারপরে এখানে কি দিলাম? মালাক্কা প্রণালী, সুন্দা প্রণালী, এগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, এইগুলো একটু হোমওয়ার্ক করবেন। পাশাপাশি এখানে একটা মহাদেশ আছে যার নাম ওশেনিয়া। ওশেনিয়া, এই মহাদেশের একটা দেশ আছে যার নাম নিউজিল্যান্ড। এই উত্তর নিউজিল্যান্ড আর দক্ষিণ নিউজিল্যান্ড, এখানে একটা প্রণালী আছে, এটার নাম কুক প্রণালী।
কুক প্রণালী, এখানে যুক্ত হয় কুক প্রণালী, কুক। তাহলে কুক প্রণালী থাকলো, এখানে একটা প্রণালী পাবেন, এটা হচ্ছে মস্কো, রাশিয়ার রাজধানী। আর এইদিকে একটা রাষ্ট্র আছে যার নাম ইউক্রেন। হ্যাঁ, এখানে একটা আছে কেস প্রণালী, কেস। তাহলে হোমওয়ার্ক কি কি থাকলো একটু খেয়াল করেন। তাতার প্রণালী, কোরীয় প্রণালী, ফরমোজা প্রণালী, মালাক্কা প্রণালী, সুন্দা প্রণালী, কুক প্রণালী, কেস প্রণালী। বাকিগুলো পড়াই দিচ্ছি। এই হলো প্রণালী থেকে থাকলো। তাহলে দেখেন আজকের ক্লাসে কি দেখছেন, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, ওশেনিয়া। আর দক্ষিণ মেরুর চতুর্দিকে একটা মহাদেশ আছে যার নাম হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে মানুষজন নাই, বসতি নাই, কারণ এর 80 থেকে 90% হচ্ছে বরফে ঢাকা। ঠিক আছে, যেটা আঁকছি আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ ক্যামেরা এখন উপর দিকে, আমি এখন ক্যামেরাটাকে একটু নিচের দিকে নামাই দেই। মাগো, দেখেন এই হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ। তাহলে পরের দিন আমরা ক্লাস শুরু করব মহাদেশ থেকে। 7টা মহাদেশ দেখেন, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা। এই 7টা মহাদেশ থেকে পরের ক্লাস আমাদের শুরু হবে। কেমন, আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝছি, আপনাদের 2 ঘন্টা ক্লাস নিতে চেয়েছিলাম, হবে না, 1.5 ঘন্টা করে নিতে হবে। 2 ঘন্টা আপনাদের মনোযোগ নাই। ঠিক আছে, দেখেন আপনারা কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত? এই পর্যন্ত বুঝতে পেরেছেন? তাহলে একটা হোমওয়ার্ক থাকলো, সেটা হচ্ছে প্রণালী। আর কালকে পরীক্ষা হবে। ঠিক আছে, পরীক্ষা হবে, এই ক্লাসের উপরে পরীক্ষা দিবেন। পরীক্ষা আমি একটা প্রশ্ন দিব গ্রুপে, এই গ্রুপে একটা প্রশ্ন দিব, আপনি হচ্ছে ওই প্রশ্নটা কোনটা কোনটা সঠিক উত্তর খাতায় লিখবেন, ক 1-এর ক, 2-এর খ, 3-এর গ, এরকম লিখে ছবি তুলে কমেন্টসে দিবেন। এরপর আমি যখন উত্তরমালা দিব সেখানে আবার আপনি কত পেয়েছেন, রাইট অ্যান্সার, রং অ্যান্সার, অবটেইন মার্ক, হাফ মার্ক করে কাটা যাবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য, দিয়ে কত আপনি অবটেইন মার্ক কত এটা লিখে দিবেন। ঠিক আছে, ওকে ওকে। তাহলে চেষ্টা করেছি আজকে দেওয়ার জন্য মানচিত্রের ক্লাসটা। দ্বিতীয় ক্লাসটা হবে আমাদের মহাদেশ, আর তারপর হচ্ছে সীমারেখা, বিভিন্ন অঞ্চল পরিচিতি। অঞ্চল আমরা ওই ক্লাসের মাধ্যমেই দেশগুলোকে চিনব, এশিয়ার দেশগুলো চিনব, আমেরিকার দেশগুলো চিনব, ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়ার দেশগুলো চিনব, অঞ্চলগুলো চিনে ফেলবো। এই 2টা ক্লাস যারা মিস করবেন তাদের ফাউন্ডেশন খুব দুর্বল হয়ে যাবে, এবং এই ক্লাসটা কালকেই হবে। ওকে, টাটা।